চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কবি ও ছড়াকার মতিউর জিসান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি ছড়া ও কবিতা লিখছেন। জি। একটু জানতে চাই যে ছড়া ও কবিতার মধ্যে আসলে পার্থক্য কি কি রয়েছে? কবিতা হচ্ছে একজন কবির ভাবের প্রকাশ। এখানে একটি কবির চিন্তা, চেতনা, আত্মপরিচয়, একটি দেশ, সমাজ সব কিছু ফুটে ওঠে। আর ছড়া হচ্ছে কিছুটা সহজবোধ্য, ছেলে ভোলানো। এখানে অন্তমিল থাকবে, ঝংকার থাকবে, যেন বাচ্চারা সহজে বোঝে এবং মজা পায়। আচ্ছা, কতদিন ধরে আপনি এই প্রফেশন নিয়ে বা এই সেক্টর নিয়ে কাজ করছেন? আমি মূলত ইউনিভার্সিটিতে পড়ার সময় লেখালেখির প্রতি আকৃষ্ট হই। কিছুদিন বড়দের কবিতা লিখেছি, তারপর ভাবলাম যে ছড়া নিয়ে কাজ করি। কারণ আমাদের বাচ্চাদের নিয়ে এখন খুব একটা কাজ হচ্ছে না। কুসুম কুমারী দাস, তারপর নজরুল, রবীন্দ্রনাথ, ওনাদের পরে এখন খুব একটা চর্চা হচ্ছে না। তো এই সেক্টরটা একটু অবহেলিত মনে হচ্ছে আমার কাছে। সেজন্য আমার এই ছড়ার লেখার পিছনে উৎসাহ কাজ করেছে। আচ্ছা, এখন সাহিত্যের কোন সেক্টর নিয়ে কাজ করছেন? আমি ছড়া নিয়ে কাজ করছি, বাচ্চাদের ছড়া নিয়ে কাজ করছি, এবং এটাকে একটা পর্যায়ে নিয়ে তারপর আমি থামবো। আচ্ছা, বাচ্চাদের তো আসলে ছড়া মুখস্থ করানো বা ছড়া শেখানো বা ছড়া শুনিয়ে পড়ে শোনানো, এই বিষয়টা বাচ্চাদের জন্য তো খুবই দরকার, এবং ছোটবেলা থেকে তাদের ট্রেনিংয়ের জন্য কিন্তু অনেক ছড়ার মাধ্যমে তারা চেষ্টা করা হয় যে তাদের মধ্যে একটু নলেজটা গেইন হোক এবং তারা অনেক কিছু বুঝতে থাকুক এবং শিখতে থাকুক। এই জায়গা থেকে আপনার লেখার ক্ষেত্রে বাচ্চাদের জন্য কোন জিনিসগুলো মাথায় রেখে আপনি ছড়াগুলো লিখেন? আমি এখন যেটা করছি, আমাদের ঢাকা শহরে যে বাচ্চারা বেড়ে ওঠে, ওনারা গ্রামের পরিবেশটা পাচ্ছে না, ওনারা যান্ত্রিক একটা জীবন লিড করছে। তো আমার গত বছর যে বইটা বেরিয়েছে ব্যাংরাজার রাজ্যে, তো এখানে সবগুলা ছড়াতেই আপনার গ্রামীণ কিছুটা পরিবেশের যে বাচ্চাদের খেলাধুলা, বাচ্চাদের বেড়ে ওঠা, এই বিষয়গুলো আমি এখানে নিয়ে এসেছি। আচ্ছা, আপনার লেখা একটা কবিতা বা ছড়া আমরা একটু শুনতে চাই আপনার কণ্ঠে। আমার এই বইটি বেরিয়েছে বাচ্চাদের ছড়ার গত বছর বইমেলায়। আমি এখান থেকে একটি ছড়া পাঠ করছি। ভাত খাবি আয় আবু, ভর দুপুরে মাছ পুকুরে সাথে চলে বাবু, বাবুর মায়ে ডাকে খোকা, ভাত খাবি আয় আবু। ভাত রেঁধেছি, মাছ রেঁধেছি, খাবে খোকা আর কি, খিদে পেলে আরো আছে ভাজা মুড়ি মুরগি। এই দুপুরে ডুব পুকুরে বাবু ভিজে ক্লান্ত, দস্যি ছেলে সাঁতার খেলে দেয় না তবু ক্ষান্ত। ভাত খেয়েছে কালো বিড়াল, খোকা খাবে কি, বাবু এসে বলে মাগো তাতে আমার কি। আমি খাবো গরম ভাত সঙ্গে ঝোল আধো, তুমি আবার কষ্ট করে একটুখানি রাধো। বাবু মায়ের মিষ্টি শেষে আবার ভাত রাধে, দুষ্টু কালো বিড়ালটাকে দড়ি দিয়ে বাঁধে। নিজে খাওয়া রেখে বাবু বিড়ালটাকে খাওয়ায়, খাওয়া শেষে দুজন মিলে পুকুর মাছে নামায়। আপনি এখানে দেখবেন যে গ্রামের মা বাচ্চা তাদের পুকুরে দস্যিপনা, বিড়াল নিয়ে খেলা, এই সব কিছু একটা ছড়ার ভিতরে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এরকম সবগুলো ছড়াই গ্রামীণ পরিবেশ, তারপর হচ্ছে আপনার মা ছেলে, ছেলেদের বেড়ে ওঠা, সব কিছু আমি ওঠানোর চেষ্টা করেছি। এখন পর্যন্ত কতগুলো ছড়ার বই প্রকাশিত হয়েছে? আমার বাচ্চাদের এটাই ছড়ার বই প্রথম। আর আমার লেখা আপনার কুসুমিতা, ত্রিপুরার কুসুমিতা একটা ম্যাগাজিন আছে সন্ধ্যাভূমি, ওইখানে আমার লেখা প্রতি বছরই যায়, প্রতি সংখ্যায় যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাশিকি হাবিব এবং ওপার বাংলার সপ্তাদিকে অধিকারী, ওই সময় তারা করোনার সময়ে করোনাকালীন কবিতার একটা বই বের করেছিল, সেখানে আমার লেখা প্রকাশিত হয় এবং সেটা ওনারা ছাপায় ওনাদের বইয়ে। আচ্ছা, যেহেতু আপনি ছড়া এবং কবিতা নিয়ে আছেন এবং লেখালেখির এই সেক্টরে কি শুধু এটা নিয়ে আগামীতে কাজ করতে চান, নাকি পরবর্তীতে অন্য কোনো সেক্টর নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে? এটা যে মানে সমান্তরালভাবে চলবে। এখানে ছড়া নিয়ে কাজ করব, পাশাপাশি আমি কবিতা নিয়ে কাজ করব। আমি প্রেমের কবিতা লিখি, আমি আপনার বিদ্রোহী কবিতা লিখি, যেহেতু আমি বিদ্রোহী কবি নামে প্রতিষ্ঠিত ভার্সিটিতে পড়েছি। তো ওনাকে আমি আমার আইডল হিসেবে মানি, এবং আমার বিদ্রোহী কবিতা আছে। তারপর হচ্ছে ছোটদের ছড়া নিয়ে কাজ করছি, এবং দুটো মানে সমানভাবে চলবে আর কি। আচ্ছা, ছোটবেলায় আপনার প্রিয় লেখক কে ছিলেন? আমি নজরুলের খুব ভক্ত, ভীষণ ভক্ত। আচ্ছা, আমাদের জাতীয় কবি। আচ্ছা, এখন তো নতুন অনেক লেখক তৈরি হয়েছেন এবং আমরা বইমেলায় সেটা দেখতে পারি, এবং অনেকেই আছেন যারা প্রবীণ এবং তরুণ, তাদের মধ্যে কার লেখা ভালো লাগছে বা ভবিষ্যৎ ভালো দেখছেন? আমি নীলবন্ধু গুণের আধুনিক কবিদের ভিতরে আমি নীলবন্ধু গুণের কবিতার খুব ভক্ত, এবং উনি খুবই ভালো মানুষ, আমাকে খুবই স্নেহ করে। আমি যখন ফোন দেই, উনি আমার যে কোনো বিষয়ে জানতে চাইলে উনি আমাকে হেল্প করে। ওনার লেখা আমি একটু পড়ি আর কি। আচ্ছা,
আমরা কিন্তু এখন এআই প্রযুক্তির যুগে আছি এবং এআই এর অনেক ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তো সাহিত্যে এআই এর ব্যবহারটা আসলে কতটুকু সুফল বা কুফল বয়ে আনতে পারে? অনেকে ভাবে যে এআই হচ্ছে মানে সাহিত্যের সাথে সাহিত্য বিকাশের সাংঘর্ষিক। আসলে যে যেভাবে যেটা নেয়, যেমন এর ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে, আমরা এটাকে কোন দিকে লাগাবো সেটা হচ্ছে বিষয়। যেমন আপনি যদি সার্চ দেন এআইকে বলেন যে আমাকে প্রেমের কবিতা লিখে দাও, এখানে 10 জনকে সেম কবিতা সে দিবে, কিন্তু 10 জন কবিকে যদি বলেন আপনি একটা প্রেমের কবিতা লেখো, 10 জন কবির কবিতা কিন্তু এক হবে না। হ্যাঁ, তো আগে যেটা হতো মানুষ বই পড়তো, সেটা ছিল যে বই কিনতে যেতে হতো, এখন অনলাইনে পিডিএফ নামিয়ে তারা পিডিএফ নামিয়ে পড়ছে, আপনার মোবাইলে সবকিছু পাচ্ছে, তাই না? একদিকে যেমন আপনার একটু আসক্তির জড়িয়ে পড়ছে তরুণ সমাজ, অন্যদিকে আবার সবকিছু ইজিলি অ্যাক্সেস পাচ্ছে, যে কোনো কবির ছড়া বা কবিতা বা এই ক্ষেত্রে যেমন বাচ্চাদের আপনি বইটি পড়ে শোনালেন, এবং বাচ্চাদের আসলে বই পড়ার অভ্যাসটাও থাকা দরকার, কারণ 5 বছর পর্যন্ত তাদের ব্রেনের 95% ডেভেলপমেন্ট হয়। তো সেক্ষেত্রে আমরা দেখি যে এখন ইউটিউবের যুগ, বাচ্চাদের জন্য ইউটিউবে আসলে টিভিতে ছেড়ে দিচ্ছেন বা মোবাইল ফোনে দেখছেন, তো সেখান থেকে তারা ছড়া শিখছেন বা জানছেন। এই ব্যবস্থা বা এই জিনিসগুলো আসলে কি পরিবর্তন করা সম্ভব কিনা বা হচ্ছে কিনা? না, কিছুটা হচ্ছে, র্যাপিডলি চেঞ্জ হবে না আসলে, তবে ধীরে ধীরে হবে, একটা পর্যায়ে হবে, এবং আমাদের সেই চেষ্টা করতে হবে সেভাবে। আচ্ছা, ব্যক্তি জীবনে আর কি কি করছেন লেখালেখি ছাড়া? আমি একটা ব্যাংকে আছি, প্রাইভেট ব্যাংকে আছি, ওখানে একটা টিম লিড দিচ্ছি আমি। আর অফিস শেষ করে আমি লেখালেখি, কবিদের সাথে আড্ডা, তারপর আমি তো আড্ডাবাজ, তো এগুলো দিয়ে আমার আসলে নিত্যদিনকার রুটিন। আচ্ছা, কবি বা ছড়াকার হিসেবে নিজে কতটা সার্থক মনে করছেন? একেবারেই না, কারণ হচ্ছে এই লেখালেখির জগৎটা বিশাল, আমি ছোট একটা বিন্দু মাত্র এখানে। তো চেষ্টা করছি, দেখা যাক, এখন তো অনেক কবি, মানে পাঠকের থেকে কবি লেখক বেশি, এখন চেষ্টা করছি আসলে লেখার কোয়ালিটি, তারপর হচ্ছে আপনার পাঠক গ্রহণযোগ্যতা, সেটা না হলে নিজের অবস্থানটা ধরে রাখা যায় না। আমি সেভাবে চেষ্টা করছি, কাজ করি কম, বাট খুব গুছিয়ে। আচ্ছা, গত বছরের বই মেলার এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই। গত বছর যেহেতু একটা সরকার পতন হয়েছে, একটু পরিবর্তিত পরিবেশে ছিল, তারপর আমার বইটা ব্যাপক সাড়া পেয়েছে, এবং আমি গিয়েছি প্রতিদিনই বইমেলায়, প্রায় অনেক দর্শক ছিল। তারপর হচ্ছে নতুন নতুন অনেক প্রকাশক, অনেক লেখক তাদের বই প্রকাশ করেছে, ভালো, খুব একটা খারাপ যায়নি। আচ্ছা, মেলার কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, বা বই মেলা আসলে এই জিনিসটা আপনার খুবই ভালো লাগে? বইমেলা হচ্ছে আসলে বাঙালির একটা মেলবন্ধন, অমর একুশে বইমেলা, পাঠক লেখক, বাঙালির একটা ঐতিহ্যের মেলা। তো এখানে লেখক পাঠক সবাই একটা সময় বইমেলাকে কেন্দ্র করে যে সবাই এক হয়, অনেকের সাথে দেখা হয়, সেই দূর থেকে আসে, যেমন আপনার ওপার বাংলা থেকে আসে, এবার বাংলার লোকজন করে, তাদেরকে সমাদর করে। তো এই বিষয়টা না, মানে সাহিত্যের চর্চা প্লাস হচ্ছে আপনার সাহিত্যের যে ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা, বইমেলা এই কাজটা করছে। আচ্ছা, এক্ষেত্রে মিডিয়া তো অনেক বড় একটা ভূমিকা পালন করছে। মিডিয়ার থেকে কি প্রত্যাশা আপনাদের? মিডিয়ার পদ্ধতি হচ্ছে ভালো ভালো লেখা ছড়িয়ে দিতে হবে, ভালো ভালো কবি লেখক এদের নিয়ে কাজ করতে হবে, এবং মিডিয়ার মাধ্যমে আমরা যেটা পাই যে দর্শক এবং লেখক কানেক্টিভিটি, মিডিয়া, এই কাজটা মিডিয়া ছাড়া অসম্ভব। এটা সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সবার কাছে আমার থাকবে, অনুরোধ থাকবে যে তারা যেন সঠিক পাঠক এবং সঠিক লেখকের একটা মেলবন্ধন তৈরি করে। পাঠকের যেমন সেগমেন্ট আছে, লেখকের সেগমেন্ট আছে, কেউ প্রেমের কবিতা লাইক করে, কেউ আপনার ছড়া লাইক করে, কেউ হচ্ছে আপনার বিরহের কবিতা লাইক করে। তো কোন কবির বিরহের কবিতাটা ভালো, কোন কবির প্রেমের কবিতাটা ভালো, কোন পাঠক এটা লাইক করছে বা পছন্দ করছে, তাদের মাধ্যমে তাদের মানে মধ্যে যে মেলবন্ধন সেটা মিডিয়া করতে পারে, এবং আশা করি সেটা করবে। আচ্ছা, এই ক্ষেত্রে তো বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি বইয়ের যে মোড়কটা থাকে বা বইয়ের উপরে বলে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, বাট কভারটা ইম্পর্টেন্ট। এখন আমরা দেখি যে নতুন আঙ্গিকে আসলে ডিফারেন্ট ওয়েকে যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় বইকে, এবং স্পেশালি বাচ্চাদের বইটা তো অবশ্যই আকর্ষণীয়ভাবে রিপ্রেজেন্ট করা উচিত। সেক্ষেত্রে এই জিনিসগুলো আসলে নিয়ে আপনার কি পরিকল্পনা, বা এই জিনিসগুলো নিয়ে আপনি কতটা দেখেন, নাকি এটা প্রকাশকরাই আসলে দেখে থাকেন? না, এটা অবশ্যই আমার এই বইটা যখন করেছে, সেখানে এটা আমি কয়েকবার কারেকশন করিয়েছি, যে বাচ্চারা দেখে যেন একটা আগ্রহ জাগে যে ভেতরে কি আছে, এটা প্রতিটা আপনার ভেতরের প্রতিটা ছবিগুলাই হচ্ছে আপনার আকর্ষণীয়, বাচ্চারা দেখে মজা পাবে এবং কালারফুল। হ্যাঁ, এবং বিষয়ের সাথে ছড়ার সাথে ওই ছবির একটা মিল আছে, যেমন ওরা রিলেট করতে পারে যে ছড়া এবং কোন ছড়াটা তারা পড়ছে ওইটা দেখেও একটু ভিজুয়ালাইজেশন করতে পারে। আচ্ছা, অবসর সময় কি করা হয়, লেখালেখি নাকি অন্য কিছু? অবসর সময় আমি লেখালেখির পাশাপাশি আমি খুব ঘুরতে পছন্দ করি। আমি এবছর ব্যাংকক গিয়েছি ঘুরতে, এর আগে আমি সারা দেশ ঘুরেছি,
বাংলাদেশের অলমোস্ট সবগুলো দর্শনীয় স্থান ঘোরা শেষ আমার। সামনে আরও যাব, সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান করছি। তো আমার লেখাগুলির পাশাপাশি মানে ঘোরাফেরার অভ্যাসটা আমার আছে এবং ভালো লাগে আমার। ছড়ার পাশাপাশি তো আপনি কবিতাও লিখে থাকেন, তো আপনার কণ্ঠে আমরা একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। 21 আমার 21 তোমার, জানুয়ারির পর ফেব্রুয়ারি, 21-এর আগে কুড়ি, 21 আমার 21 তোমার রয়েছে বিশ্বজুড়ে। 21 আমার সালাম রফিক, 21 আমার বরকত, 21 হলো মায়ের ভাষা প্রাণ জোড়ানো হরকত। 21 মানে জব্বার আর 21 আমার শফিও, 21 মানে বিশ্বব্যাপী মাতৃভাষার সুরাসুর। 21 মানে 8 ফাল্গুন বৃহস্পতিবার, 21 হলো প্রভাত ফেরি স্লোগান বারে বার। 21 আমার স্বাধীনতা, 21 আমার আলো, 21 আমার 21 তোমার মুজবে আদার কালো। 21 আমার কৃষ্ণচূড়া শহীদেরই রক্ত, 21 আমায় গড়ে তোলে প্রতিবাদী শক্ত। 21 আমায় শক্তি যোগায়, 21 শেখায় কথা, 21 আমায় শিক্ষা দিল না নোয়াতে মাথা। জি, ধন্যবাদ। সুন্দর একটি কবিতা শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। ধন্যবাদ, আপনাকেও শুভকামনা, ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।